আমার স্বামী ছিল এলাকার একজন চেয়ারম্যান মানুষ। তিনি এলাকার বিচারাচার থেকে শুরু করে সমস্ত দেখভাল করত, কাজ করত। আমার স্বামীকে সবাই ভয় পেত, তাকে যতটুকু ভয় পেত তার চেয়েও বেশি মানুষ তাকে সম্মান করত। তার এক কথায় এলাকার মানুষ এক গাদে সবাই পানি খেত। খুব ভয়ঙ্কর একটা মানুষ ছিল এবং খুব শক্তিশালী একজন মানুষ ছিল। কিন্তু বন্ধুরা, আমার স্বামীর এত ক্ষমতা ছিল, তার এত শক্তি ছিল, কিন্তু তিনি তার নিজের স্ত্রীর কাছে সবসময় হার মানত। সে তার স্ত্রীর কাছে সবসময় বিলাই হয়ে থাকত। অথচ এই মানুষটা এলাকার মানুষের কাছে বাঘ নামে পরিচিত। সবাই তাকে দেখলে গাতে এক বালতি পানি খায়, কিন্তু সে তার স্ত্রীর কাছে আসলে তার গলা যেন একেবারেই পুরোপুরি শুকিয়ে যায়। আসলে আমার স্বামী আমাকে ওইভাবে কখনোই সুখ দিতে পারে নাই, আমাকে কখনোই সুখী করতে পারে নাই, যে কারণে আমার মন মেজাজ সারাক্ষণ খিটখিটে হয়ে থাকতো, খারাপ থাকতো। আমার মন কোনো সময় ভালো হতো না। আমি বাসায় সুন্দরভাবে একটা দিন বলতে পারবো না যে নিজের জন্য আমি সেজেছি। কার জন্য সাজবো, কাকে দেখাবো আমার এই রূপ যৌবন? তাছাড়া আমার এলাকার যে মানুষগুলা ছিল সবাই আমার স্বামীকে কম বেশি সবাই ভয় পেত, সম্মান করত। এলাকার এমন কোনো যুবক বয়সের ছেলে নেই যে তারা আমার দিকে চোখ দিবে, কেউ আমার দিকে তাকাতও না। আমি দু একবার বোরকা পরে শপিংয়ে যেতাম, অনেকেই আমার দিকে তাকাতো, কেননা আমার শরীর বডি ফিটনেস ছিল দেখার মতো, একেবারেই রূপে লাবণ্যে। অনেকে আমাকে বোরকা পরা অবস্থায় চিনতে না পারলেও আমার দিকে, আমার শরীরের ভাঁজগুলো দেখে সবাই তাকিয়ে থাকতো হা করে। আমি বুঝতে পারতাম, কিন্তু যখনই তারা আমার মুখ দেখতো বা সবাই জানতো যে আমি চেয়ারম্যানের বউ, আলাউদ্দিন চেয়ারম্যানের বউ, ঠিক তখন আমার দিকে কেউ আর কোনো চোখ দিত না, নজর দিত না। বন্ধুরা, এই বিষয়টা কি আমার জন্য খারাপ নাকি ভালো? আমি আজ পর্যন্ত সুখের দেখা পেলাম না, কিন্তু শেষ পর্যন্ত আমাদের বাসায় একটা বুড়ো লোক কাজ করত, তার নাম ছিল করিম চাচা। তিনি আমাকে একেবারে পুরো নাড়িয়ে দিয়েছিল। তিনি এই বয়সে এতটাও যে শক্তিশালী হতে পারে আমার বিশ্বাসই হচ্ছিল না। আসলে আমরা সবাই বলে থাকি যে গ্রামের মানুষের শক্তি নাকি একটু বেশি হয়ে থাকে। এটা আমি আমার দাদা দাদি নানা নানির কাছ থেকে শুনেছিলাম, আগের যুগের মানুষ। এবং আমার নিজের দাদা, সেও ছিল একজন কঠিন পরিশ্রমী একটা মানুষ। সে সারা দিন মাঠে কাজ করত, জাল বাইত, মাছ ধরত। কৃষক হিসেবে তার একটা সম্মান ছিল আলাদা, এত পরিমাণ রেসপেক্ট করতো মানুষ। তাছাড়া আগের যারা মানুষ ছিল, গ্রামের মানুষ, তারা কিন্তু নিজেরাই হাল চাষ করতো, নিজেরাই সব কাজ করতো, বার বইত। মানে তারা এত পরিশ্রম করতে পারে যেটা আপনাদেরকে বলতে পারবো না। আর এখনকার যুগের ছেলেরা তো এক বস্তা চিনির বস্তায় তারা মাথায় নিতে পারে না, 20 কেজি একটা চালের বস্তায় তো তারা এখন মাথায় নিতে পারে না। তাদের শক্তি একেবারেই এখন বলা চলে নাই। যাই হোক, সেই করিম চাচা আমার জীবনে আসলো এবং আমার জীবনটা আবার নতুন করে সাজাতে শুরু করলাম। স্বপ্ন দেখলাম। আমার কলিজার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা খুব বেশি ভালো আছো। বন্ধুরা, বুঝতেই পারতেছো আজকের গল্পটা শুনে আমি তোমাদের জন্য একটা দারুণ চমৎকার স্টোরি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকের গল্পটা যেমন বেদনা আছে, তেমন টুইস্ট আছে, তেমন ভালো লাগাও আছে। খুব বেশি বিনোদন পাবে। আশা করি তোমরা গল্পটা একদম পুরোপুরি শেষ পর্যন্ত শুনবে, এটা তোমাদের প্রতি আমার একটা রিকোয়েস্ট। তাহলে চলো বন্ধুরা, আর কথা না বাড়িয়ে একেবারে গল্পটা পুরোপুরি শুরু করি। হ্যাঁ বন্ধুরা, আমার নাম ছিল রেহানা। আমি ছিলাম মা বাবার একমাত্র আদরের মেয়ে। আমাদের পরিবারে আর কোনো মেয়ে ছিল না। আমার বড় 2 ভাই আছে। আমি আমার মা বাবার, আমার 2 ভাইয়ের একমাত্র আদরের বোন ছিলাম, আমার 2 ভাইয়ের এবং মা বাবার আদরের মেয়ে। বাড়ির একমাত্র মেয়ে ছিলাম আমি। সবাই আমাকে মাথায় করে রাখতো। আমি যখন স্কুলে যেতাম, অনেক সময় আমরা দেখি যে
মানুষ ছোটবেলায় দেখবেন স্কুলে যাওয়ার সময় কান্নাকাটি করে 10টা টাকার জন্য, কিন্তু আমার ভাই, আমার মা বাবা তারা আমাকে খুব বেশি হেল্প করতো। আমি যখন যেটা চেয়েছি তখন সেটা আমাকে তারা দিয়েছে। তাছাড়া আমাদের পরিবারটা ছিল একটা ঐতিহ্যবাহী একটা ফ্যামিলি। আমার বংশ ছিল তালুকদার বংশ, যেই কারণে আমি আসলে 8-10টা মেয়েদের মতো ওইভাবে ফ্রিলি কিন্তু চলাফেরা করতে পারি নাই। আমার একটা লিমিট ছিল। আমি ইচ্ছে করলেই বান্ধবীদের সঙ্গে ঘরের বাইরে যেতে পারতাম না, ইচ্ছে করলেই আমি আসলে একা একা চলতে পারতাম না। আমার একটা নিয়মের ভিতরে চলতে হতো। বলা চলে আমার সঙ্গী ছিল আমার রুম। সারাক্ষণ আমি ঘরের ভিতরেই সময় কাটিয়েছি। আর আমার এখন যে জায়গায় বিয়ে হয়েছে সেটাও হচ্ছে তালুকদার বাড়ি। আমার স্বামী হচ্ছে আলাউদ্দিন তালুকদার। তিনি মূলত এই ইউনিয়নের একজন চেয়ারম্যান এবং তাদের অনেক সম্পত্তি আছে। তাদের বাপ দাদা থেকে শুরু করে এখনো পর্যন্ত তাদের বংশ বেশ রাজত্ব করে। এই বাড়ির সিস্টেম হলো কি জানেন? এই বাড়ি থেকে মেয়েরা খুব সহজেই বাড়ির বাহিরে বের হতে পারে না। বাড়ির বাজার খরচ যা কিছু লাগবে এভরিথিং সবকিছুর জন্য আমাদের লোক রাখা আছে। এমনকি জানেন, আমার রান্না বান্নাও খুব একটা বেশি করা লাগে না। রান্না বান্না করার জন্য আমাদের বাসায় একজন কাজের মেয়ে আছে, তার নাম হচ্ছে নাসরিন। সে সব রান্না বান্না করে। মানে কি বলবো, আমরা গ্রামে থেকেও একেবারে পুরো জমিদারের মতো আমরা বসবাস করতেছি। আপনি দেখবেন শহরেও কিন্তু এইরকম যাদের কোটি কোটি টাকা আছে তারাও কিন্তু এই জীবনযাপন করে না আমরা যতটা শান্তিতে জীবনযাপন করি। যাই হোক, গ্রামের মানুষ আমাদেরকে খুব শ্রদ্ধা করে, রেসপেক্ট করে, সম্মান করে। আমরাও তাদেরকে টাকা পয়সা যখন যার বিপদ হয় আমরা তার পাশে দাঁড়াই। আমার স্বামী দাঁড়ায়, সে আসলে ন্যায়ের পক্ষে থাকে। আমার স্বামী ছিল এলাকার অন্যায় মানুষের বিরুদ্ধে, সে একজন বাঘ হয়ে থাকতো সবসময়। কিন্তু বন্ধুরা, আমাদের এত এত ফেসিলিটি, টাকা পয়সা সম্পত্তির কোনো কিছুর অভাব নেই, কিন্তু আমাদের একটা জিনিসের অভাব ছিল, সেটা হচ্ছে একটা সন্তানের। এই বাড়ির একটা বংশধর লাগবে। আমার স্বামীর আর কোনো ভাই নেই, তিনি একাই। তার 2টো বোন আছে, অনেক দূর বিয়ে দিয়েছে, প্রায় আসামের রাজ্যে তাদেরকে বিয়ে দেওয়া হয়েছে, প্রচুর দূর। আর আমরা হচ্ছি বাংলাদেশের বর্ডারের পাশে, আমাদের বাড়ি ত্রিপুরা। তো যাই হোক, এরপর আমাদের বংশ বিস্তার। আপনার জমিদারি ততক্ষণ থাকে যতক্ষণ আপনি বংশ বিস্তার করতে পারেন। যদি আপনি বংশ বিস্তার না করতে পারেন, আপনার জমিদারি কিন্তু থাকে না। আসলে আমার স্বামী প্রায় সময় রাতে আমার কাছে কান্নাকাটি করে, চিৎকার চেঁচামেচি করতো যে তার ছোটবেলায় একটা রোগ ছিল, সেই রোগ থেকে নাকি তার এই সমস্যা। আমি আসলে বিষয়টা জানি না। রাতে সে যখন আমার কাছে আসতো, রাতে খাবার দাবার শেষ করে আমরা যখন ঘুমিয়ে পড়তাম, ঘুমানোর সময় আমার স্বামী আমাকে বেশ কিছু চুমু দিত, আমার কপালে, আমার গালে, আমার ঠোঁটে। আর একটা জিনিস কি জানেন, মেয়েরা সহজে কিন্তু উত্তেজিত হয় না। আর মেয়েরা যদি একবার উত্তেজিত হয়ে যায় তাহলে কিন্তু তাকে তখন আর আটকে রাখা যায় না। তো আমার স্বামী প্রতিদিন আমাকে রাতের বেলায় সে প্রথমে উত্তেজিত করে ফেলতো। আমার শরীরটা থাকতো একেবারে পুরো ঠান্ডা, বরফের মতো। আমার সেই বরফ শরীরটাকে আমার স্বামী নিমিষেই আগুন করে দিত। কিন্তু আগুন ধরিয়ে দিয়ে শেষ পর্যন্ত সেই আগুন তিনি ফায়ার সার্ভিস হয়ে আর নেভাতে পারতো না। এটাই ছিল তার জীবনের সবচেয়ে বড় ভুল। সে প্রতিদিন ঘুমানোর সময় আমাকে কপালে চুমু দিত, গালে গাড়ে চুমু দিত। সে শুধু আমাকে চুমুই দিতে পারতো, আমার পায়ে হাতে সব জায়গায় আমাকে একটু আদর করত, জড়িয়ে ধরতো। হ্যাঁ, বেশ কিছু ভাবে করতো। কিন্তু যখনই আসল কাজটা করতে যাবে ঠিক তখনই তার অটোমেটিক হয়ে যায়, মানে ভেতরে যে ওই পানিটা, জন্নার পানিটা, এই পানিটা বের হয়ে যায়। তখন আর আমার স্বামী সে আর পারে না। কিন্তু ততক্ষণে আমার শরীর পানি থেকে একেবারে পুরো আগুন হয়ে যায়, গরম হয়ে যায়। আর প্রতিদিন এইভাবে সারাটা রাত আমার শরীরটা আগুনে আগুনে যায়। আমার স্বামী আমার শরীরটাকে প্রতিদিন এইভাবে গরম করে শেষ পর্যন্ত সে আর ঠান্ডা করতে পারে না।
আর এই জন্য আমি তাকে প্রচুর পরিমাণে বকা দিতাম, তাকে আমি প্রচুর পরিমাণে, কিন্তু সে আমাকে কোনো কিছুই কখনো বলতো না, বেহায়ের মতো শুধু আমার গালেই শুনে যেত। কি করবে, সে একজন স্বামী হয়ে সে তার স্ত্রীর কে সুখ দিতে পারতেছে না, স্ত্রীকে শান্তি দিতে পারতেছে না, তার তো কথা শুনতেই হবে। যাই হোক, বরাবরের মতো সেদিন রাতেও সে আমার কাছে আসে, কিন্তু সেদিন আমি তাকে না করে, শুনো, তুমি প্রতিদিন আমার এই বরফ শরীরটাকে তুমি আগুন করে দাও, দিয়ে শেষ পর্যন্ত তুমি আর আমার শরীরটাকে ঠান্ডা করতে পারো না। দেখো, তোমার এই সমস্ত চুমুটুমু আমার আর লাগবে না, আমার ভালো লাগে না। কাজের কাজ তো তুমি করোই না, আসল কাজ তো তুমি দেওই না, এভাবে আর হচ্ছে না। আসলে কি করব, আমিও নিজেও একটা উপায় পাচ্ছি না, কারণ আমি এমন একটা সিচুয়েশনে আছি বন্ধুরা, আমি চাইলেও এখান থেকে বের হতে পারতেছি না। কারণ আমাদের পরিবারের একটা ঐতিহ্য আছে, আমাদের পরিবারের একটা মান সম্মান আছে, যেই মান সম্মানটা হচ্ছে আমার বাবা মা, আমার ভাইয়েরা, আমাদের এলাকাতে আমাদের একটা সুনাম আছে, আমাদের একটা মানে বেশ একটা জনপ্রিয়তা আছে। এখন হুট করে হঠাৎ করে আমি যদি আসলে বিয়েটা ভেঙে দেই, বা আমি যদি আমার হাজবেন্ড থেকে ডিভোর্স নেই, তাহলে এলাকার মানুষ কত কথা বলবে, যে এইরকম একজন স্বামীকে ছেড়ে ডিভোর্স দিয়ে চলে এসেছে, মেয়ের চরিত্র ভালো না, চরিত্রের সমস্যা, এই সমস্যা ওই সমস্যা, বুঝেনি তো। মানুষের সমালোচনা করতে মানুষের যোগ্যতা লাগে না, যে যেভাবে পারে সে সেভাবেই মানুষের সমালোচনা করে, কিন্তু এই জিনিসটা মানুষ বুঝে না। আমি যে আরেকজনের সমালোচনা করতেছি, আমার যোগ্যতা কি, আমার কতটুকু যোগ্যতা আছে, আমি যেই মানুষটাকে নিয়ে কথা বলতেছি সেটা কতটুকু সত্য। মানুষ সত্য মিথ্যা যাচাই না করেই মানুষের সমালোচনা করে। আমি সবসময় সম্মানের বিষয়টা খুব ভয় পেতাম, কারণ আমি চাইতাম আমার কারণে বা আমার সুখের কারণে যেন আমার মা বাবা, আমার ভাইদের কপালে যেন চুনকালি না লাগে। আমি সবসময় মান সম্মান নিয়ে ভয় পেতাম, আর যেই কারণে আমি আসলে আমার হাজবেন্ডকে আসলে কখনোই ডিভোর্সের কথা চিন্তা করি নাই। আর তাছাড়া আমাকে শুধু উনি শারীরিক সুখটুকু দেন নাই, তাছাড়া উনি আমাকে সোনা দানা গোল্ড, যখন যেটা খেতে মন চায়, একেবারে পুরো রাজকীয় একটা ব্যাপার, সব কিছুই আমার হাতের কাছে, কিন্তু এই একটা জিনিস উনি আমাকে দিতে পারেন না। কিন্তু বন্ধুরা, এইভাবে আসলে একটা মানুষের যতই তার আসলে টাকা পয়সা ধন দৌলত যত যাই কিছু থাকুক না কেন, আপনি একজন মানুষ হিসাবে আপনার কিন্তু শারীরিক সম্পর্ক ছাড়া আপনি কখনোই আসলে বাঁচতে পারবেন না। আমার খুব কষ্ট হতো, আমার স্বামী বুঝতো, আমি মাঝে মধ্যেই রাতে ঘুমানোর সময় কান্নাকাটি করতাম, চিৎকার করতাম, এবং আমার যে একটা যৌবন ছিল, আমি সেই যৌবনে চিৎকার করতাম, রাতে গড়িমসি করতাম। আমার স্বামী, সে আমার সামনে থেকে চোখ দিয়ে সব কিছুই দেখত। আমি বুঝতাম যে আমার স্বামী আলাউদ্দিনেরও বিষয়টা খুব খারাপ লাগতো, কিন্তু সে সব কিছু নীরবে দেখে যেত, কোনো কিছুই কখনো বলতে পারতো না। কি করবে, উনার হাতেও তো কোনো কিছু নেই, উনি কি করবে? একদিন উনি আমাকে বলল, রেহানা, আমি কি করব বলো, এইভাবে তো আসলে আর যাচ্ছে না। তাছাড়া আমরা বিয়ে করেছি আজকে প্রায় 2 বছর হয়ে গেছে। আমার মা বাবা তারা সবাই আমার সন্তানের জন্য অপেক্ষা করতেছে। রেহানা, আমার তো সেই ক্ষমতা নেই। আমরা কি কোনো হাসপাতাল থেকে একটা ছেলে দত্তক নিয়ে আসবো? কাউকে বলবো না? আমি বললাম, শুনেন, আমরা যদি কোনো হাসপাতাল বা কোথাও থেকে কোনো ছেলে বা মেয়ে দত্তক নিয়ে আসি, তাহলে বিষয়টা সবাই জেনে যাবে। এই গ্রামের মানুষ আপনাকে খুব সম্মান করে, তখন এই সম্মানটা আর আপনার থাকবে না, এই মানুষ আর তখন সম্মান করবে না। তাছাড়া আপনি একটা ছেলে, একটা বাচ্চা দত্তক নিয়ে আসতেই পারেন, সবাই বিষয়টা জেনে যাবে, কিন্তু আপনাকে মানুষ যতটা সম্মান দেয় আপনার সন্তানকে সেই সম্মানটুকু দিবে না। নিজের সন্তান একটা, পর সন্তান একটা।
আমার স্বামীরও আমি বুঝলাম তার মাথায়ও খুব টেনশন হচ্ছিল একটা সন্তানের জন্য। সে চেষ্টা করত। আমি তাকে বললাম ভালো ডাক্তার দেখাতে। সে শহরে না গিয়ে ভালো কোনো ডাক্তার না দেখে সে গ্রামের হোমিওপ্যাথি ডাক্তার দেখাতে শুরু করলো। এবং আমার স্বামী প্রতিদিনই দেখতাম একটা বোতলে কি যেন কোল্ড ড্রিঙ্কসের মতো খেত। সেটার নাম ছিল জিনসেং। এটা খেলে নাকি উত্তেজিত হওয়া যায়, পুরুষ নাকি কিছুটা শক্তিশালী হয় এবং তাদের স্ত্রীদের সঙ্গে বেশ কিছু সময় তারা মিলন করতে পারে। আমার স্বামী রাতের খাবার খাওয়া শেষে প্রতিদিনই এটা খেত। খাওয়ার পরে সে আমার পাশে আসতো, আমাকে প্রতিদিনই গরম করে সে আবার ঠান্ডা হয়ে যেত, কিন্তু শেষ পর্যন্ত কোনো কিছু হতো না। এভাবে উত্তেজনাপূর্বক অনেক ওষুধ খেয়েছে, কিন্তু কোনো কিছুতেই তার কোনো কাজ হতো না। শেষ পর্যন্ত কোনো কিছুই হতো না। আমাকে হাত দিয়ে বেগুন দিয়ে কাজ চালাতে হতো, কিন্তু আমি এইভাবে কতদিন কাজ চালাবো? আসলে এইভাবে কাজ চালালে তো আমারও শরীরের সমস্যা হবে, এই জন্য আমি আর ওইভাবে কাজ চালাতাম না। একদিন বন্ধুরা, আমি বাথরুমে গোসল করতেছিলাম। আমার শ্বশুর শাশুড়ি তারা তাদের এক আত্মীয়র বিয়েতে গিয়েছিল এবং আমাকেও বলেছিল। আমি সেদিন যাইনি বিয়েতে। আমার শ্বশুর এবং শাশুড়ি তারা দুজনেই সেই বিয়েতে গিয়েছিল এবং তারা শুনেছি দুদিন থাকবে ওই বিয়ে বাড়িতে। আমার স্বামী বাহিরে সে একটা কাজের জন্য গিয়েছিল। আমি বাসায় গোসল করতেছিলাম বাথরুমে। হঠাৎ করে আমি যখন গোসল করতেছি, শরীর ঘষাচ্ছিলাম, মুখে সাবান টাবান সবকিছু মেখেছিলাম। হঠাৎ করে বাথরুমের পানি চলে গেল। আমি আমার বাসার কাজের মেয়ে নাসরিনকে ডাকতেছিলাম, কিন্তু নাসরিন কোনোভাবেই সাড়া দিচ্ছিল না। হঠাৎ করে বাসার করিম চাচা সে বলল, বৌমা বাড়িতে তো কেউ নেই, নাসরিন কোথায় জানি গিয়েছে, তোমার কি কোনো কিছু লাগবে আমাকে বলতে পারো। আমি তখন করিম চাচাকে বললাম, চাচা বাথরুমে তো পানি চলে গেছে আর আমার চোখে মুখে তো পানি, আমার চোখে প্রচুর জাল লাগতেছে, আমাকে বাইরের কল থেকে একটা বালতি পানি এনে দিতে পারবেন? চাচা বলল, আরে আমি এখনই পানি এনে দিচ্ছি। তারপর বন্ধুরা, সেদিন করিম চাচা আমার জন্য একটা বালতি দিয়ে সে আমাকে পুকুর থেকে পানি এনে দিয়েছিল এবং আমার চোখ কি বলবো, পুরো শরীরে একেবারে পুরো সাবান, আর আমার চোখে খুব বেশি জাল লাগতেছে এই সাবানে, চোখে মুখে জ্বলা শুরু হয়ে গেছে। আমি বাথরুমের দরজাটা খোলা রাখলাম। করিম চাচা আমার কাছে এসে কোনো কিছু শব্দ না করেই সে আমাকে চুপচাপ দেখতেছিল। আমি বিষয়টা লক্ষ্য করলাম। আমি বললাম, করিম চাচা আপনি কই এসেছেন? হঠাৎ করেই করিম চাচা বলল, হ্যাঁ বৌমা আমি এসেছি এই যে। এই কথা বলেই করিম চাচাকে আমি বললাম, চাচা মুখটা কই, আপনি আমাকে একটা মুখ পানি দিয়ে দেন তো, আমার চোখটা তো জাল লাগতেছে, কোনো কিছুই আমি দেখতে পারতেছি না। করিম চাচা তখন আমার শরীরে এক মুখ পানি ঢেলে দেয়, তারপর আমার সাবানটা কিছু সরে যায় এবং ওই দিন করিম চাচা আমার শরীর দেখে সে আমার দিকে বেশ কিছুক্ষণ সময় এক গেমি ভাবে তাকিয়েছিল। আমাকে সেদিন বলেছিল, রেহানা তুমি সত্যিই খুব সুন্দর, আমাদের আলাউদ্দিন খুব ভাগ্যবান তোমার মতো এরকম সুন্দর একটা বউ পেয়ে। আমি তখন বললাম, কেন করিম চাচা, চাচি বুঝি এরকম সুন্দর না? তখন করিম চাচা আমাকে বলল, আর তোমার চাচি তো আমাকে ছেড়ে অনেক আগেই উপরে চলে গেছে। করিম চাচার এই কথাটা আমার মনে খুব কষ্ট দিয়েছিল। তার এই কথাটা শোনার পর, এই মানুষটা দীর্ঘদিন যাবৎ আমাদের বাড়িতে কাজ করে যাচ্ছে, বাগান দেখাশোনা করে, তাছাড়া আমাদের পরিবারের বাজার হাট সবকিছু দেখাশোনা উনিই করে। টাকা পয়সা নিয়ে কখনোই উনি গোলমিল করে নাই। তাছাড়া আলাউদ্দিনকে ওনার নিজের ছেলের মতোই দেখে। উনি আমাদেরকেও বেশ সম্মান করে, অথচ ওনার নিজের কোনো পরিবার নেই। ওনার এক স্ত্রী ছিল, সেও নাকি মরে গেছে। আত্মীয় স্বজন গোষ্ঠী ওনার যারাই আছে তারা ওনার খোঁজখবর নেয় না, আমাদের বাড়িতেই থাকে, আমাদের বাড়িতেই খাবার দাবার করে এবং আমাদেরকে দেখাশোনা করে। আমার তখন ওনার কথায় খুব কষ্ট পেয়েছিলাম। একটা মানুষ পরিবার ছাড়া, ফ্যামিলি ছাড়া আসলে কিভাবে থাকতে পারে? তবে
এটাও সঠিক, উনি কখনোই আসলে সেটা কষ্ট পান না। উনি সবসময় মনে করেন ওনার পরিবার আছে, আর ওনার সেই পরিবার হচ্ছে আমরা। তো উনি সেদিন আমাকে গোসল করিয়ে দিয়েছিল। আমি বললাম, চাচা আপনি আমাকে একটু গোসল করিয়ে দিবেন, অনেকক্ষণ ধরে পানি নেই, শরীরটা কেমন শুকিয়ে গেছে। উনি আমাকে গোসল করিয়ে দিয়ে আমার রুমে নিয়ে গেল, আমাকে শাড়ি পরিয়ে দিল। আমি সেদিন বুঝলাম করিম চাচা খুব অ্যাক্টিভ। উনি যখন আমার শরীরে হাত দিচ্ছিল বিভিন্ন অঙ্গে বিভিন্ন জায়গায়, আমি বুঝলাম ওনার শরীরটা একটু কাঁপতেছে কেমন জানি। তাছাড়া ওনার বডিটা হঠাৎ করে গরম হয়ে গেছে, স্ট্রং হয়ে গেছে। আমি ওনার ভিতরে কিছু ফিল করলাম, লক্ষ্য করলাম। তাছাড়া আমরা ওনাকে করিম চাচা বললেও ওনার বয়স কিন্তু খুব একটা বেশি না, ওনার বয়স মাত্র 30। উনি আমাদের পরিবারের কাজের জন্য আর কোনো বিয়ে শাদী করেন নাই, ঠিক আছে, শুধুমাত্র আমাদের সেবা করার জন্য। আমি করিম চাচাকে বললাম, আপনার কি বাচ্চা কাচ্চা দরকার নাই, ফ্যামিলি দরকার নাই? উনি বললাম, মরে যাব, এই করব সেই করব, আর ফ্যামিলি দিয়ে আর কি করব। তখন উনাকে আমি টার্গেটে রাখলাম। উনিও প্রায় সময় আমি খেয়াল করলাম, লক্ষ্য করলাম, আমাকে লুকিয়ে লুকিয়ে দেখতো। কিন্তু আমাদের বাসার কাজের লোক ছিল বলে মুখ ফুটে কখনো কোনো কিছু সাহস করে বলতো না। কিন্তু আমাকে উনি বেশ পছন্দ করত। প্রায় সময় আমার অনুমতি ছাড়াই আমার রুমে চলে আসতো এবং আমাকে বিভিন্ন ভাবে সে দেখে ফেলেছিল। একদিন রাতের বেলা আমি ঘুমিয়ে, আমার স্বামী নাক ডেকে ঘুমাচ্ছিল। আমি তাকে বললাম, ওগো শুনছো? সে আমাকে বলতেছে, হ্যাঁ তুমি বলো, আমি শুনতেছি। আমি তখন আমার স্বামীকে বললাম, আচ্ছা তুমি তো এই এলাকার চেয়ারম্যান, তোমার কথা তো এই এলাকার মানুষ অনেক বেশি শুনবে। সে আমাকে বলল, হ্যাঁ। আমি বললাম, আমরা একটা কাজ করতে পারি, আমরা কারো বাচ্চা দত্তক না নিয়ে এসে আমি একটা বাচ্চা জন্ম দিতে পারি। সে আমাকে বলল, কিভাবে? আমি তাকে বললাম, শুনো না, তোমার বিশ্বস্ত কিছু ছেলে আছে না বা বন্ধু আছে না, যারা তোমাকে খুব বেশি বিশ্বাস করে, বা তুমি যাদেরকে বিশ্বাস করতে পারো, যাদের উপর তুমি ভরসা করতে পারো যে এই মানুষটা তোমার ভরসা কখনোই ভাঙবে না, তুমি ওইরকম একটা ছেলে বা একটা পুরুষ আমার কাছে নিয়ে আসো। বেশি না, মাত্র 3 মাস আমি যদি তার সঙ্গে থাকি, সে যদি প্রতি রাতেই আমার সঙ্গে আমার স্বামীর মতো সে আমাকে ওই জিনিসটা দিতে পারে, তাহলে আমি কিন্তু অনেকটা প্রেগনেন্ট হয়ে যাব। তখন আমার ঘরে, আমার পেটে যখন গর্ভবোধ আমি ফিল করব, তখন আমরা সবকিছু বাদ দিয়ে দেব। আর এই সন্তানটা হলে সবাই জানাজানি হবে, আর এটা কিন্তু তোমার সন্তান হিসেবে পরিচিতি পাবে, সবাই তখন ওকে খুব আপন করে নেবে। তাছাড়া যে এই কাজটা করবে তাকে তুমি গোপন রাখবে, কাউকে বুঝতে দিবে না। তাতে আমারও একটু হয়ে গেল, আর আমাদের সন্তানের বিষয়টাও হয়ে গেল। তখন আমার স্বামী আমাকে বলতেছে, আরে আমি এলাকার চেয়ারম্যান, এটা ঠিক আছে, কিন্তু সবাই যে আমার আপন মানুষ বা আমার আপন লোক তাও কিন্তু না। এখানে মুখোশ পরা অনেকেই আছে যারা আমার শত্রু, আমার ক্ষতি করতে চায়। তাছাড়া তুমি ওদের সঙ্গে যখন রাত কাটাবে, মোবাইলে ভিডিও টিডিও করে নিলে বা কারো কাছে বলে দিলে, তখন আমার প্রেস্টিজ মান সম্মান কোথায় যাবে একটাবার চিন্তা করে দেখেছো? তখন আমি আমার স্বামীকে বললাম, আচ্ছা এই যে করিম চাচা, সে তো আমাদের বাসায় অনেক দিন যাবৎ কাজ করে, টাকা পয়সা নিয়ে কখনো তো সে কোনো গোলমিল করে নাই। তাছাড়া সে আমাদের ফ্যামিলির কথা চিন্তা করে সে দ্বিতীয় কোনো বিয়ে শাদিও করে নাই, তার কোনো ফ্যামিলিও নাই। করিম চাচা যদি একটু, তখন আমার স্বামী এই বিষয়টা বুঝে গেল। সে আমাকে বলল, করিম চাচা কি পারবে তোমাকে সামাল দিতে? করিম চাচা কি তোমাকে একটা বাচ্চা দিতে পারবে? তাছাড়া সে কি রাজি হবে? সে আমাকে তার নিজের ছেলের মতো দেখে, তোমাকে সে তার মেয়ের মতো দেখে, সে কি এই কাজ করতে রাজি হবে? তাছাড়া দেখো, করিম চাচা কিন্তু টাকার লোভে কিন্তু এই কাজ কখনোই করবে না, তাকে লোভ দেখিয়ে কোনো লাভ হবে না। তখন বিষয়টা আমিও বুঝলাম বন্ধুরা, যে করিম চাচা তার মা বাবাও মূলত আমাদের এখানেই কাজ করত এবং সে আমাদের এখানে জন্ম হয়েছে।
সে আমাদেরকে খুব বিশ্বাস করে। আসলে টাকার লোভে সে আমাদের এখানে কোনো কাজ করে না। ঠিক আছে, সে আমাদের কাছে ঋণী, এই জন্যই কাজ করে। তখন আমি তাকে আমার স্বামীকে বললাম, তুমি যদি করিম চাচাকে বিষয়টা বুঝিয়ে বলো, আমি আশা করি সে বুঝবে। টাকার জন্য না হোক, সে তোমার ভালোর জন্য হলেও এই কাজটা করবে। শুনো না, আমাদের একটা নিজেদের বাচ্চা লাগবে। তাছাড়া করিম চাচা তো আমাদের নিজেদের মানুষ, এর চাইতে বিশ্বস্ত মানুষ আমরা আর পাবো না। আর আমি এইভাবে আর কতদিন একা একা থাকবো? হ্যাঁ, আমার নিজেরও তো একটা শরীর, এটা আমি কতদিন এভাবে কাটাবো বলো? তুমি একটা কাজ করো না প্লিজ। তখন বন্ধুরা, আমার স্বামী ওই দিন রাতে আমার কথায় রাজি হলো। তখন সে আমাকে বলল, ঠিক আছে, আমি করিম চাচাকে কালকে বলবো। তখন আমার শ্বশুর শাশুড়ি কেউই বাসায় ছিল না। করিম চাচাকে আমি ডাক দিলাম, দিয়ে বললাম, চাচা, আপনাকে আলাউদ্দিন ডাকতেছে। আমি আমার স্বামীর নাম ধরেই ডাকতাম। তখন সে বলল, আমি আসতেছি মা। করিম চাচা ঘরে আসতেই আমার স্বামী তার হাতে ধরল, ধরে তার পায়ের কাছে গেল, তার পা ছুঁয়ে সালাম করলো। তারপর সে বলতেছে, চাচা, আমার মা বাবা আপনাকে তো খুব বেশি ভালোবাসে, তাছাড়া আমিও আপনাকে খুব বেশি ভালোবাসি। আপনি আমাদের পরিবারের একটা গুরুত্বপূর্ণ ফ্যামিলি মেম্বার। আপনাকে কখনোই আমরা আসলে ওইরকম ভাবে দেখি না, আপনিও আমাদেরকে হয়তো ওইভাবে দেখেন। তখন করিম চাচা বলল, হ্যাঁ বাবা, কেন হঠাৎ করে এমন কথা বলতেছ? তখন আলাউদ্দিন বলল, আপনি তো জানেন আমাদের পরিবারটা কেমন বা কি আসল বিষয়। আসলে আমাদের কোনো ছেলে হচ্ছে না। এই যে আমি রেহানাকে বিয়ে করেছি প্রায় 2 বছর, এই দুইটা বছর আমি রেহানাকে কোনো স্বামীর সুখ দিতে পারি নাই। আমি রেহানাকে কখনোই একটা সন্তান উপহার দিতে পারবো না। আমার আসলে একটু সমস্যা আছে। কিন্তু চাচা, আমি কি করব কোনো কিছুই ভেবে পাচ্ছি না। তাছাড়া এই এলাকার অনেক মানুষ আমাকে পছন্দ করে, সবাই উপরে উপরে। কে আমার শত্রু, কে আমার কাছের মানুষ, আমি কিছুই বুঝি না। আপনি তো আমার খুব ভালো মানুষ, আমাদের ফ্যামিলির একজন মেম্বার। আপনি যদি একটু রেহানার সঙ্গে একটু সম্পর্ক গড়ে তুলতেন, রেহানাকে একটু পার্সোনাল সময় দিতেন, একটা বাচ্চা হলেই জাস্ট, আর কিছু না। দেখেন, আমি জানি আপনি এই কাজটা করবেন না, তারপর আপনার কাছে রিকোয়েস্ট করব। করিম চাচা তখন বলল, আলাউদ্দিন, তোমার কোনো টেনশন করতে হবে না, তোমার যাতে ভালো হয় আমি সব কিছুই করব। করিম চাচা তখন আমাদেরকে আশ্বস্ত করলো। বন্ধুরা, ওই দিন রাতে আমি করিম চাচাকে 1 গ্লাস দুধ দিয়েছিলাম। করিম চাচা সেই দুধ খাইল না। সেই দুধ না খেয়ে সে নিম পাতা খেলো বাজি করে। নিম পাতা শাক, নিম পাতা বাজি। তাছাড়া করিম চাচা প্রচুর পরিমাণে শাক সবজি খায়। ওই দিন রাতে আমি বুঝেছিলাম যে একটা গ্রামের মানুষের পাওয়ার কতটা, শক্তি কতটা। ওই দিন রাতে করিম চাচা আমাকে পুরো নাড়িয়ে দিয়েছিল। আর আমার স্বামী পাশের রুম থেকে আমার চিৎকারের শব্দ শুনতেছিল। আমি সেই রাতে প্রচুর পরিমাণে কান্না করেছিলাম। এই জীবনের প্রথম ফার্স্ট কেউ আমার সঙ্গে রাতে এইভাবে ঘুমাচ্ছে। কিন্তু ওই রাতে আমি ভেবেছিলাম যে করিম চাচার বয়স হয়তো একটু বেশি, সে হয়তো আমার সঙ্গে কোনো রকম একটু টাইম পাস করবে। কিন্তু বন্ধুরা, ওই রাতে আমাকে পুরো নাড়িয়ে দিয়েছিল। আমার মতো একটা মেয়ে মানুষকে করিম চাচার মতো একটা পুরুষ, বয়স্ক পুরুষ, পুরোপুরি নাড়িয়ে দিয়েছে। আসলে গ্রামের মানুষের তাদের যে এতটা শক্তি, সেদিন আমি বুঝেছিলাম, যেটা এখনকার ছেলে মেয়েদের অনেকেরই নাই। তখন আমি জিজ্ঞাসা করলাম, কাকা, আপনি এত কি খান যে আপনার এত শরীরে শক্তি? আপনি তো আমাকে পুরো নাড়িয়ে দিয়েছেন। ওই রাতে আমি প্রচুর কান্না করেছিলাম। এক প্রকার আমার স্বামী দরজায় আমাদের চলে এসেছিল, জানলা দিয়ে আমাকে ডাকতেছিল, রেহানা, কি হয়েছে তোমার? আমি বললাম, এই কান্না দুঃখের কোনো কান্না না, এই কান্না হচ্ছে সুখের কান্না। তখন আমার স্বামী বিষয়টা বুঝতে পেরেছিল। তো তখন আমাকে করিম চাচা বলে, আমি তো ছোটবেলা থেকেই আসলে নিম পাতা, করলা, কাকরুল, লাউ এই জিনিস বেশি খাই। তাছাড়া আমি
ওই হাফ সিদ্ধ খাই। তাছাড়া গরুর দুধ, ছাগলের দুধ, তারপর হচ্ছে মুরগির ডিম, হাঁসের ডিম, এগুলাই খাই। এই বাজা পুরা তেলের জিনিস এগুলা খুব কম খাওয়া হয়, বললে খাওয়া হই না। তখন আমি বুঝলাম যে করিম চাচার শরীরে এতটা শক্তি কিভাবে আসলো। আমি ওই রাতে তার কাছে পুরো হার মেনেছিলাম। পরের দিন সকালবেলা আমার স্বামীর জন্য আমি নাস্তা বানাবো। বন্ধুরা, আমার স্বামী সকালবেলা পরোটা খায়, এই জন্যই তার শরীরে শক্তি নাই। আমি যখন রান্নাঘরের দিকে যাচ্ছিলাম, আমি খেয়াল করলাম আমি বিছানা থেকে নেমে আমি হাঁটতে পারতেছিলাম না, আমাকে ফাঁক ফাঁক করে হাঁটতে হচ্ছিল। আমার গতকাল রাতে যে জ্বরটা আমার উপর দিয়ে গেছে, কি বলবো, করিম চাচার মতো একটা মানুষ আমার মতো একটা মেয়েকে পুরো কাঁদিয়ে ছাড়লো। যাই হোক, এই ঘটনাটা ছিল আসলে আমার জীবনের একটা সেরা একটা শিক্ষা, আমি বলবো শিক্ষা, আমার জীবনের অন্যতম। এরপরের এইভাবে প্রায় 3 মাস করিম চাচার সঙ্গে আমি এইভাবে আসলে সম্পর্ক করি। এই 3টা মাস ছিল আমার জীবনের এক কঠিনতম একদিন। আসলে এর আগে কখনোই এইরকম হয় নাই। করিম চাচা আমাকে এই 3টা মাসে আমার পুরো শরীর, বডি ফিগার একেবারে চেঞ্জ করে দিয়েছিল তিনি। তো বন্ধুরা, ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাচ্ছে, প্রায় অনেক মিনিট হয়ে যাচ্ছে। তোমরা যারা আমার ভিডিও দেখো তারা দেশে থেকে দেখো, আবার অনেকেই দেশের বাহির প্রবাস থেকে তোমরা আমার ভিডিও দেখো। তো অনেকেই ভিডিও অনেক সময় অর্ধেক দেখে বাকিটা পরে দেখো। তো তোমাদের সুবিধার্থে আমি এই ভিডিওটা এপিসোড আকারে নিয়ে আসব। তো তোমরা যদি চাও যে এই ভিডিওটা আমি দ্বিতীয় পর্ব বা দ্বিতীয় এপিসোড নিয়ে আসি, তাহলে এই ভিডিওর কমেন্ট নিচে তোমরা কমেন্ট করো। আর ততক্ষণে তোমরা 1 এপিসোডটা তোমাদের কাছে কেমন লাগলো, বা তোমরা যদি শুনতে চাও দ্বিতীয় এপিসোডে কি হয়েছিল, সেখানে আমার আসলে ছেলে হয়েছিল কিনা, বা তো আমি সব কিছুই তোমাদের জন্য কমেন্ট করে সেই দ্বিতীয় এপিসোডে নিয়ে আসবো। তাহলে তোমরা আমাকে কমেন্ট করো। আর দেখা হচ্ছে বন্ধুরা এই এপিসোড 2 ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।